This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বীরভূমে এই মুহূর্তে আবারও কোথাও একটা অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের মধ্যে দ্বন্দ্ব যেন প্রকট হয়ে উঠছে। কথা বলছি শিউরি উৎসবে। শিউরি উৎসব শুরু হয়ে গেছে, অথচ সেই উৎসবের নাম নেই অনুব্রত মণ্ডলের, নাম রয়েছে, নাম নেই কাজল শেখের। তাহলে কি আরও একবার শাসক দলের অন্দরে যে দ্বন্দ্বের কথা আমরা বারবার বলি বীরভূমে, সেই দ্বন্দ্বের কাঁটাই কি আরও একবার প্রখর হয়ে উঠছে? কথা বলবো সৌরভ গুহর সঙ্গে, তবে তার আগে আপনাদের শোনায় তৃণমূলে তার কাজল শেখ, তার যে নাম নেই এই নিয়ে তিনি কি বলছেন। আমি কি বলছি, তারা যাকে পছন্দ, যাকে ভালো বুঝবে, যাকে ভালো মনে করবে তাকে আমন্ত্রণ জানাবে। সর্বত কাকে আমন্ত্রণ জানানো হয়েছে, কাকে জানানো হয়নি সে বিষয়ে আমার কাছে কোনো খবর নেই, কোনো রিপোর্ট নেই। এ বিষয়ে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, এ বিষয়ে নিয়ে আমি কিছু বলতেও পারবো না। কথা বলবো সহকর্মী সৌরভ ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, আমরা কয়েকদিন আগেও দেখছিলাম মঞ্চে প্রদীপ জ্বালাচ্ছেন একসঙ্গে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল হাতে হাত ধরে, অথচ এখানে দেখছি উৎসবের আয়োজন করা হয়েছে পুরসভার তরফে, অথচ সেখানে কাজল শেখের নাম নেই, অনুব্রত মণ্ডলের নাম জল করছে। দেখো, অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শীর্ষ তৃণমূল নেতৃত্বের তৈরি করে দেওয়া যে কোর কমিটি, সেই কোর কমিটি ভালো পারফর্ম করেছে, নির্বাচনের পরিপ্রেক্ষিতে ভালো রেজাল্ট দিয়েছে। অনুব্রত মণ্ডল ফিরে আসার পরেও দলীয় নেতৃত্ব বুঝিয়ে দিয়েছিলেন যে এই কোর কমিটিকে সঙ্গে নিয়েই চলতে হবে বীরভূমের একদা বেতাজ বাদশাকে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এত বৈঠক, এত কিছুর পরেও, এত নির্দেশিকার পরেও দ্বন্দ্ব থামবার কোনো অবকাশই নেই বীরভূম জেলায়। সিউড়ি জেলা সদর সিউড়ি পুরসভা একটি শিউরি উৎসব করছে। সেই উৎসবের মধ্যমণি অনুব্রত মণ্ডল, তার ছবি রয়েছে স্বমহিমায়। ডাক পায়ননি কাজল শেখ, জেলার সভাধিপতি এবং যিনি কর্মসূত্রে সিউড়িতেই তার সদর দপ্তর, সেখানে কাজল শেখকে কিন্তু ডাকা হয়নি এবং কাজল শেখের কোনো নাম নেই একেবারে। এবং এখানে বিরোধীরা কিন্তু সৌরভ বারবার খোঁচা দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুন না কেন বীরভূমে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব কিন্তু চেপে রাখা যাচ্ছে না। বিরোধীদের তরফে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি কি জানালেন শোনাবো। অবৈধ বালি, পাথর, কয়লা উদ্ধারের জন্য মুখ্য সচিব এবং ডিজিকে পাঠিয়েছিলেন। আমরা সেদিন দেখলাম যে সেদিন রাজ্যের মন্ত্রী, বিধায়ক, তথাকথিত অনুব্রত মণ্ডল তারা কেউ সেখানে ছিলেন না, এসআরডি এর চেয়ারম্যান। আজ আবার শুনছি যে সিউড়ি উৎসবে কাজল শেখ নেই, বাকিরা রয়েছেন। তো এই বীরভূমে তৃণমূলের এই দলাদলি আজ থেকে না, বরাবরই আছে এবং এই দলাদলির জেলে খুনোখুনির জেলে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়। পরিণাম যেটা হয়, ভুক্ত হয় সাধারণ মানুষকে, এবং পরিত্রাণ যেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে বিদায় করা। অন্যদিকে মালদার সুখদেবপুরের ভারত বাংলাদেশের সীমান্ত, সেই সীমান্তের ছবি আপনাদের দেখাবো এবং সেখানে বিজেপির যে উস্কানি তা কিন্তু থেমে নেই। যখনই বিএসএফ এর তরফ থেকে সেখানে কাঁটাতার বসাতে যান, বিএসএফ এর তরফ থেকে কাঁটাতার বসাতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয়, ঢিল ছোড়া হয়, পাথর ছোড়া হয়। আপনারা দেখছেন সেই ছবি এই মুহূর্তে। ক্রমাগত উস্কানি দিয়েই চলেছে বিজেপি। ওপার থেকে ঢিল পাথর ছোড়া হচ্ছে, সীমান্তের কাছে বাংকার তৈরি করেছে বিজেপি। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বিএসএফ। স্থানীয় মানুষজন কি বলছেন আপনাদের শোনাবো। আমাদের আমের গাছ আছে কিনা সব কেটে লেগে, কলাই কেটে লেগেছে। এবার ওই আপনার হাসিনা সরকার ছিল কিনা, ওই চলে যাওয়ার পর থেকে উৎপাদ হয়েছে আমাদের অত্যাচার। কারা করছে এটা? বাংলাদেশের পাবলিক। তার ভাড়ার ভিতরে জমি আছে আপনার, গাছ সব আমের গাছ সব কেটে, ডাল কেটে ঠুটা করে চলে গেছে। আমাদের তার ভাড়াটা হয়েছে কিনা, ওরা বাধা দেওয়ার চেষ্টা করছে যে আমরা হতে দেবো না, কিন্তু জিনিসটা তো আমাদের ইন্ডিয়ার মাটি দিয়ে হচ্ছে। এই তো পরিস্থিতি। বিডিআর মানে ওদের মদত করছে, হাজার হাজার পাবলিক এসে বিভ্রান্ত করছে। এখনো আছে হাজার হাজার পাবলিক, এখনো আছে। আমরা ছিলাম, আমরা তো আগে যেতে দিচ্ছে না যে তোমরা এখানে দাঁড়াও, আমরা দেখছি। আপনারা শুনলেন সেখানকার মানুষজন কি বলছেন। আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সায়ন্ত, বিএসএফ এর তরফ থেকে কড়া নজরদারি রয়েছে, কিভাবে সেই নজরদারি সেখানে চলছে একটু আমাদের জানাও। দেখো, বিএসএফ এর তরফে কিন্তু ইতিমধ্যে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে যারা
ভারতীয় ভূখণ্ডে যারা বাসিন্দা রয়েছে তারা যাতে কোনোভাবে মারপিট বা ঝামেলায় না জড়িয়ে পড়েন, কারণ এতে যে আইবি অর্থাৎ ইন্টারন্যাশনাল বর্ডারেও কিন্তু সমস্যা তৈরি হবে। এদিকে বর্ডার গার্ড অফ বাংলাদেশের তরফে যে উস্কানি দেওয়া হচ্ছে বারবার করে বাংলাদেশের যারা বাসিন্দা আছে তাদেরকে, পরোক্ষে হোক প্রত্যক্ষে হোক, সেটা যে ইউনুস প্রশাসনের দিক থেকে আসছে তা কিন্তু ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন বাংলাদেশের একাধিক মানুষজন। তারা কিন্তু যে স্লোগান চলছে, যেটা অডিও ক্লিপে দেখাচ্ছে, সেখানে যে স্লোগান চলছে সেখানে একটা কথা শোনা যাচ্ছে যে বাংলাদেশ সরকারই তাদেরকে এই জমি দিয়েছে এবং এই জমিতে তারা থাকবে, এই তাদেরকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ ইউনুস প্রশাসনের তরফে যে উস্কানি রয়েছে আর উস্কানি যে বারবার, অর্থাৎ সেই উস্কানিকে তারা এক প্রকার ক্যারি ফরওয়ার্ড করার চেষ্টা করছেন, সেই প্ররোচনাতেই পা দিয়ে তারা প্ররোচিত করার চেষ্টা করছেন। কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী এই বিষয়ে, আপনাদের শোনাবো একবার। বাংলাদেশ চাইছে পাকিস্তান এবং চীনের ইশারায় ভারতবর্ষের সঙ্গে একটা উত্তেজনার বাতাবরণ তৈরি করতে। এক, বাংলাদেশে আজকে সাধারণ মানুষের আর্থিক অবস্থা চরম খারাপ। রাস্তা একটাই, ভারত বিরোধী জিগির তুলে পাকিস্তান চীনকে খুশি করা, ভারত বিরোধী জিগির তুলে দেশের মানুষের যে মূল সমস্যা সেখান থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া। এদিকে পাসপোর্ট জালিয়াতির তদন্তে এবার স্ক্যানারে আবেদনকারীদের অ্যাকাউন্টের যাবতীয় তথ্য জানতে চান তদন্তকারীরা। রিজিওনাল পাসপোর্ট অফিসে দুবার বলা সত্ত্বেও এখনো মেলেনি তথ্য, এমনটাই দাবি লালবাজার সূত্রে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রিয়, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুপ্রিয়র সঙ্গে কথা বলি। সুপ্রিয়, যে বিষয়টা তোমার থেকে জানতে চাইবো যে তদন্তকারীরা ঠিক কোন শিকলের খোঁজে রয়েছেন এবং কিভাবে তারা এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, একটু যদি জানো ডিটেলসে। উনিশটা দেখো, একদিকে যেমন লালবাজারের গোয়েন্দারা যে সমস্ত পাসপোর্টের আবেদন জমা পড়েছিল সেই সমস্ত পাসপোর্টের ক্ষেত্রে নির্দিষ্ট যে টাকা বা নির্দিষ্ট অঙ্কের যে টাকা জমা করতে হয় নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, সেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য ইতিমধ্যেই লালবাজারের গোয়েন্দাদের তরফ থেকে আরপিও অর্থাৎ রিজিওনাল পাসপোর্ট অফিসের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল এবং সেটা একবার নয় একাধিকবার। তবে এখনও পর্যন্ত সেই তথ্য কিন্তু গোয়েন্দাদের হাতে এসে পৌঁছয়নি, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। আর এই ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জানতে পারলেই কিন্তু এই যে চক্রের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা কারা এই আবেদন করেছিলেন, এই ব্যাংক অ্যাকাউন্টগুলোর আদতে কোনো অস্তিত্ব আছে কিনা, এই সমস্ত অনেক তথ্যই সামনে উঠে আসবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তার পাশাপাশি শুধুমাত্র এই পাসপোর্ট জালিয়াতির ক্ষেত্রে যে সমস্ত পুলিশ কর্মীরা নথিপত্র যাচাইয়ের দায়িত্বে ছিলেন তারাই যে তদন্তকারীদের নজরে রয়েছে তা কিন্তু নয়। তার পাশাপাশি বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ তোমাকে সুপ্রিয়। আর এই মুহূর্তে আরো একটা আপডেট পাচ্ছি, আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে ব্রেকিং নিউজ, বাংলাদেশের অনুপ্রবেশকারীদের জন্য জাল ভোটার আধার কার্ড তৈরির অভিযোগ। বারাসতে গ্রেপ্তার এমনই এক মোহরি। বারাসতের নবপল্লীর বাসিন্দা সমীর দাসকে গ্রেপ্তার করলো পুলিশ। জাল নথি তৈরি করিয়ে অনুপ্রবেশকারীদের ভারতের পাসপোর্ট পেতে সাহায্যের অভিযোগ সমীর দাসের বিরুদ্ধে। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। ভুয়ো ছবি পোস্ট করে অপদস্থ পুলিশের দ্বারস্থ সস্ত্রীক শিবপ্রসাদের স্ত্রীর ভুয়ো ছবি পোস্ট করে অপদস্থ করার অভিযোগ এমনটাই জানতে পারা যাচ্ছে এবং বিভিন্ন ফ্যান ক্লাবের পেজে ভুয়ো ছবি পোস্ট করে অপদস্থ করার অভিযোগ কলকাতা পুলিশের সাইবার ক্রাইমে অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, কি খবর, কারা করছে এই গোটা ঘটনা ঘটিয়েছে কারা? দেখো, সেটা এখনো স্পষ্ট নয়, কিন্তু যিনি আছেন শিবপ্রসাদের স্ত্রী, তিনি আজকে রবীন্দ্র সরোবর থানা এবং সাইবার ক্রাইম থানায় তিনি অভিযোগ জানিয়েছেন যে বেশ কয়েকদিন ধরেই নির্দিষ্ট কিছু ফ্যান ক্লাবের যে পেজগুলো রয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেখানে তার ছবি ডিপ ফেক করে এবং সাইবার ট্রোলিং করা হচ্ছে এবং সেই জায়গা থেকেই তিনি সেই বিষয়টা পুলিশের নজরে আনেন। প্রথমে তিনি ভবানী ভবনে যান। ভবানী ভবনের আধিকারিকরা জানান যেহেতু তাদের বাড়ি এবং জুরিডিকশন হচ্ছে কলকাতা পুলিশের আন্ডারে, তারপরে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগ জানানো হয়েছে কলকাতা পুলিশ, ইতিমধ্যেই তদন্ত করে দেখা হচ্ছে এই ঘটনার পেছনে কারা রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ সিজার।